এই সরকারটা গণ অভ্যুত্থানে তৈরি হওয়া ম্যান্ডেটের একটা সরকার, এইটা 106-এর সরকার না। তাহলে প্রশ্ন হচ্ছে যে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছেন, বঙ্গভবনে গিয়েছেন, সংবিধান সাসপেন্ড হয় নাই, তাহলে এটা কি হবে? আপনি যদি এখন ঢাকা মেডিকেলে যান, মর্গে প্রচুর লাশ পড়ে আছে দেখবেন, বাংলাদেশের যে কোনো মেডিকেলে যদি যান। এখন এই ব্যক্তিগুলোকে দাফন করা হয় নাই মানে কি এই লোকগুলো মারা যায় নাই? মর্গে পড়ে আছে মানে হচ্ছে যে এই মানুষগুলো আসলে মারা গেছে, কিন্তু তাকে দাফন করা হয় নাই। আমাদের এই 72-এর আওয়ামী ফ্রেমের যে ফ্যাসিস্ট কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন গত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নালাল ভয়েড হয়ে গেছে। ইটস এ ডেড কনস্টিটিউশন। এই অবসলিট ডকুমেন্টার মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়নি। কিভাবে এই কনস্টিটিউশনটা ডিফ্যাক্টো ডেড হয়ে গেছে? আপনি দেখেন যে আমরা আমাদের রিসার্চে দেখেছি 50+ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এই সরকার ইতিমধ্যে অমান্য করেছে। যেমন ধরুন এক্সাম্পল দেই, সংবিধানে বলে দেওয়া আছে বাজেট কোথায় পেশ হবে? সংসদে। কোথায় হয়েছে? বিটিভিতে। তো এখন চিফ জাস্টিস কিভাবে অ্যাপয়েন্টেড হবে? অমুক তমুকের পরামর্শে, তমুকের প্রস্তাবে তমুককে অ্যাপয়েন্ট করবেন বলা আছে না কনস্টিটিউশনে? কিভাবে অ্যাপয়েন্টেড হয়েছে? পালায় গেছে লোকজন, ওই ঘেরাও দিচ্ছে, তারপরে হাইকোর্ট ডিভিশন থেকে মোস্ট সিনিয়র, অফকোর্স মোস্ট কম্পিটেন্ট জাজ করা হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু প্রোটোকল তো নাই আমাদের হিস্ট্রিতে যে হাইকোর্ট ডিভিশন থেকে স্ট্রেইট ওয়ে যিনি অ্যাপিলেট ডিভিশনের জাজ হিসেবে সার্ভ করেন নাই তাকে চিফ জাস্টিস করা হয়েছে। হয়েছে তো। আমাদের ইলেকশন কমিশন কিভাবে ফর্ম হয়েছে? আমাদের দুদকে এখনো 3জন কমিশনার আছে, কিসের ভিত্তিতে ফর্ম হইল? কে করার কথা? তো এইভাবে যদি আপনি একের পর এক যান, এই কনস্টিটিউশন অলরেডি বহুবার ব্রেক করা হয়ে গেছে, এটা অলরেডি ডেড, এটা মর্গে আছে। এখন এই ফান্ডামেন্টাল জায়গার সাথে বিএনপি অথবা কমিউনিস্ট পার্টির সাথে আমাদের লার্জলি মোটা দাগে অনেক দলের দ্বিমত আছে। আমরা বোধ করি এটা হলো আমাদের পলিটিক্যাল পজিশন, কারণ তাহলে গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হয়, এবং এই অস্বীকার করার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদকে কাগজে ফিরায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং বহুবার আমি বলেছি যে এইটা করার মানে হচ্ছে শহীদ প্রেসিডেন্টের রাজনীতিকে অস্বীকার করা, যে উনি যে রাজনীতিটা করতে চেয়েছেন সেটা 72-এর ফ্রেমে পড়ে না। ইভেন প্রিন্স ভাইরাও, আমি তো নিজে বাম রাজনীতি করেছি এক সময়, যে এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, মানে মানে মজলুম মানুষের হয়ে লড়াই করা, মজদুরের হয়ে লড়াই করার যে রাজনীতি, এইটা 72-এর আওয়ামী ফ্যাসিবাদের সংবিধানের মধ্যে পড়ে না, যায় না। অতএব গণ অভ্যুত্থানকে ধারণ করে ইকুয়ালি 72-এর সংবিধানকে ধারণ করবে, এটার মানে হচ্ছে যে অ্যাট এ টাইম আপনি পানি খাচ্ছেন এবং পানিটা ফেলে দিচ্ছেন, এরকম একটা কথা বলার মতো। একই পানি একই সময় খাওয়া যায় না, ফেলা যায় না, যে কোনো একটা করতে হয়, ইদার খেতে হয় অথবা ফেলে দিতে হয়। সংবিধান হচ্ছে এরকম একটা ডকুমেন্ট যেটা রাষ্ট্রকে ইন টোটো মানতে হয়, শতভাগ মানতে হয়। এটা 30% মানবেন আর বলবেন না সংবিধান ঠিক আছে, এর 40% মানবেন তো বলবেন সংবিধান ঠিক আছে, এর কিছু অংশ মানবেন আবার কিছু অংশ মানবেন না, ওইটা আবার বলবেন যে সব ঠিক আছে। ইট ডাজন্ট ওয়ার্ক উইথ দ্য স্টেট। স্টেটের কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্ক হচ্ছে শতভাগ মানতে হবে, সমুন্নত রাখার শপথ মানে হচ্ছে ওইটা। তাহলে হচ্ছে আদারওয়াইজ বলতে হবে তাহলে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এখন মামলা করেন, সংবিধান সমুন্নত রাখেন নাই তো উনি এটা দিয়ে তো হাত দিয়ে বলছিলেন সমুন্নত রাখবেন, তো উনি আসলে সমুন্নত রাখেন না, উনি তো বাজেট ওই অর্থ উপদেষ্টা পেশ করছে। এই যদি এই সংবিধান কন্টিনিউ থাকে তাহলে বিএনপি তো ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে পারে না, 24-এ নির্বাচন একটা হয়েছে তো 2029-এ নেক্সট স্ক্যাজুয়াল নির্বাচন হবে। তাহলে কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে? নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের ভিত্তিতে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হচ্ছে, আমাদের পার্টির কনসেনসাসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে। অতএব অ্যাট এ টাইম এই যে কন্ট্রাডিক্টরি পজিশনগুলো পার্টিগুলো নিচ্ছে, এইটা জনগণকে বিভ্রান্ত করছে, এবং জনগণ মনে করছে যে রাজনৈতিক দল তার যে কমিটমেন্টের জায়গাটা দেখানো দরকার ছিল কালেকটিভলি, সেইটা দেখাতে পারছে না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এর মানে এটা না যে আমরা কোনো কিছু চাপিয়ে দেব। দিস ইজ এ পার্টি পজিশন, বিএনপির পজিশন, আমি এটার সাথে একমত না, আমি এটা আমার জায়গা থেকে বলবো, এনসিপি তার পজিশন বলবে, সিপিবি বলবে, কিন্তু চাপিয়ে দেওয়ার কোনো জায়গাতে যাওয়া যাবে না, এটার সাথে আমি একমত। সেক্ষেত্রে জুলাই সনদের যদি উপরে রেফারেন্ডাম হয়, তার কোশ্চেনিয়ারের মাত্রা কি হবে, একাধিক কোশ্চেন থাকবে কিনা, একসাথে নির্বাচন হবে কিনা, সো ডিফারেন্ট সেট অফ কোশ্চেন্স, এবং এটা নিয়ে আলাদা আলোচনা হওয়া দরকার। বাট এইটা এই সরকারের ম্যান্ডেট,
এইটা গুরুত্বপূর্ণ জায়গা। সে তার কিসের ভিত্তিতে সে গভর্ন করছে, রুল করছে, এবং ম্যান্ডেট কিভাবে প্রডিউস হয় এইটাও গুরুত্বপূর্ণ আমাদের জাতি হিসাবে বোঝা। যুদ্ধ কিসের মাধ্যমে হয়েছে? 70-এর ফ্রেমে যারা নির্বাচিত হয়েছেন তারা তো যুদ্ধ করেছেন। তারা কিসের জন্য শপথ নেওয়ার কথা ছিল? পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখবেন, তো তারা যুদ্ধ করে তো রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হওয়ার কথা না? আমরা তো 7 কয়ের আসামি হয়ে যাওয়ার কথা। আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি, আমরা যারা পরিবর্তনের জন্য কথা বলছি, আমাদের তো এখন জেলে থাকার কথা যদি 72-এর সংবিধান থাকে। কেউ আমাদেরকে তো ফাঁসি টাসি দেয় নেই তো, এখনো কেউ ধরে নিয়ে যায় নেই তো। তাহলে রাষ্ট্রদ্রোহিতার এই প্রভিশনটা তো অলরেডি নাই ওখানে। তাহলে সেই বাস্তবতায় বুঝতে হবে যে আমরা কিসের ভিত্তিতে কনসেনসাস কমিশনে একমত হয়েছি, একত্রে গেলাম। এটা তো ইন ব্রিচ অফ দ্য কনস্টিটিউশন। সংবিধান লঙ্ঘন করে আমরা ঐকমত্য কমিশনে গেছি অন দ্য হোয়াট বেসিস অফ দ্য ম্যান্ডেট? ওই ম্যান্ডেটটা হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। তো আমার পলিসি ফ্রেমে, আমার চিন্তার ফ্রেমে তো এই কনসিস্টেন্সি থাকতে হবে যে আমি ইকুয়ালি 72-এর সংবিধান ব্রেক করছি, আবার বলছি না 72-এর সংবিধান ঠিক আছে। এই পজিশনটা আমরা পলিটিক্যালি কারেক্ট মনে করি না। প্রথম কথা হচ্ছে যে একটা রাজনৈতিক দল কোন আসনে কাকে তার দল থেকে মনোনয়ন দেবে এটা একান্তই তার এখতিয়ার। বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে তারেক রহমান কিছু ক্রাইটেরিয়া কথা বলেছেন। কি ধরনের ক্রাইটেরিয়া বিবেচনা করে তার দল প্রার্থী ঘোষণা করবে, যে কারা জিতে আসবে, এলাকায় অবস্থা, পরিচিতি, সংগঠনের কাছে তার ক্রেডিবিলিটি আছে, এগুলো বিবেচনা করা হবে, এইসব আর কি। এর বাহিরে আমার প্রথম মূল্যায়ন হচ্ছে যে এই যে তালিকাটা দেখলাম, এই তালিকাটা আসলে 2001 সালের যে ইলেকশন ফ্রেমওয়ার্ক ছিল বিএনপির, বাংলাদেশের রাজনীতির, সেই ফ্রেমের ভিতর থেকে একটা তালিকা দেখলাম। যে ধরনের ব্যক্তিদেরকে দেয়া হয়েছে, যে ধরনের ক্রাইটেরিয়াগুলো বিবেচনায় নেওয়া হয়েছে, এবং এর মধ্য দিয়ে যে একটা লম্বা পথ পার হয়ে গেছে এবং 24-এ একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে। ইভেন বিএনপির 31 দফার যে সংস্কার প্রস্তাবনা, ঐকমত্য কমিশনে আমাদের লম্বা সময় আলাপ আলোচনা, জুলাই সনদ, এটাকে যদি সামনে রেখে বিবেচনা করি, তাহলে বিএনপির নেতৃত্বে যদি এই ধরনের এমপিদেরকে দিয়ে সরকার গঠিত হয়, তাহলে এই ধরনের সংস্কার বাস্তবায়ন করাটা জটিল হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি কোন ধরনের প্লেয়ার দিয়ে স্কোয়াড করছেন, আপনার টিম তৈরি করছেন, সেটা দিয়ে মেসেজ দেয়া যাবে যে আসলে আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি কিভাবে খেলবেন। তো সেই জায়গাতে আমি মানে ওই যে ওয়াও একটা মোমেন্ট, যে ইউরোকা মোমেন্ট, যেটা যে ও ব্রিলিয়ান্ট, বিএনপি আসলেই খুব ব্রিলিয়ান্ট সিলেকশন করেছে, সেই রকম আনন্দিত হবার মতো অথবা এক্সাইটেড হবার মতো প্রার্থী 2-4 জন হতে পারে। যেমন ধরেন সানজিদা তুলি, ঢাকা 14 দিয়েছে। মায়ের ডাকের সাথে আমরা লম্বা সময় রাজপথে একসাথে লড়াই করেছি। যদিও আমি যতটুকু জেনেছি সানজিদা তুলি আসলে ওই আসনের জন্য নমিনেশন চায় নাই, তার সমস্ত আশেপাশের কোনো একটা আসনের জন্য চেয়েছে, তার বাসা টাসা যেদিকে তেজগাঁয়ে, এসব এলাকাতে। আবার আমি ব্যক্তিগতভাবে চাই না যে আসলে এই ধরনের মানুষ রাজনীতিতে আসুক, কারণ মায়ের ডাকের মতো যে মানবাধিকার নিয়ে লড়াই করা সংগঠন এবং এই ধরনের অ্যাক্টিভ ইন্টারন্যাশনালি রিনাউন্ড লোকরা পিওর পার্টি পলিটিক্সে আসাটা দেশের জন্য ক্ষতিকর। কারণ তার লড়াইটা আসলে সবার জন্য, সব মানুষের জন্য, পুরো দেশের জন্য। সেই জায়গাতে তো স্টিল ইটস এ গুড চয়েস সার্টেনলি। এবং সেখানেও জামাতেরও একজন ভালো ক্যান্ডিডেট আছে, ব্যারিস্টার আরমান, যিনি গুম হয়েছিলেন 8 বছর ধরে। তো সেটা একটা ভালো পিক। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আপনার চিরঙে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী নিজে গুমের শিকার ছিলেন, তাকে নমিনেশন দিয়েছে। মীর হেলালকে দেখলাম, ব্যারিস্টার মীর হেলাল আমাদের সহকর্মী। তো এই ধরনের কিছু পিক দেখলাম যে মানে যেটা প্রশংসিত, মানে প্রশংসনীয় হবার মতো। কিন্তু ওভারঅল দেখলাম যে আপনার একটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দেশের 6.5 কোটি মানুষ যারা ভোট দেয় নাই, যাদের ভোটারদের বয়স হচ্ছে 35-40-এর নিচে। বিভিন্ন জরিপ বলছে 50% থেকে 58%, 62% ভোটাররা এখনো আনডিসাইডেড কাকে ভোট দেবে। এবং বিএনপির সংস্কারের যে রাজনীতি গত কয়েক বছর ধরে চলছে, এই সবগুলোকে মিলায়ে আমি এই ক্যান্ডিডেট সিলেকশনটাকে মিলাতে পারছি না, এক জায়গাতে করতে পারছি না। এবং তার ভিতরে দেখলাম যে গত 13-14 মাসে প্রচণ্ড রকম সমালোচিত হয়েছে চাঁদাবাজির কারণে, দলাদলির কারণে, আভ্যন্তরীণ কোন্দলের কারণে, তারপরে আউট অফ টাং কমেন্ট করবার কারণে।
পদ সাসপেন্ড হয়েছে, শোকজের শিকার হয়েছেন, এমন মানুষদেরকেও দিয়েছেন। এবং যারা আদৌ জাতীয়তাবাদী শহীদ জিয়ার রাজনীতি ধারণ করেন কিনা এই ব্যাপারে সংশয় আছে। ফজলুর রহমান সাহেব আপনার কিশোরগঞ্জের ছাত্রলীগের সাবেক সভাপতি, সে ভুয়া মুক্তিযোদ্ধা বলে তার বেস কমান্ডার, ওই এলাকার বেস কমান্ডার একটা ইন্টারভিউ আমি দেখলাম যে সে আসলে মুক্তিযোদ্ধা ছিল না, সে ভুয়া মুক্তিযোদ্ধা। সত্য মিথ্যা আমি জানি না আর কি। তো সেই রকম একটা মানুষকে দেওয়াটা, আবার ব্যারিস্টার রুমিন ফারহান বিএনপির খুবই জটিল সময়ে যিনি টকশোতে এসে বিএনপির রাজনীতিকে ডিফেন্ড করছেন, যখন বিএনপির এই অনেক হাইব্রিড নেতাদেরকে দেশে পাওয়া যায় নাই, ফোনে পাওয়া যাইতো না, টকশোতে পাওয়া যাইতো না, তখন তারা ডিফেন্ড করছেন। তো সেইটা একটা বড় জায়গা। রবিউল ভাইয়ের মতো মানুষ যারা লম্বা সময় এই আন্দোলন সংগ্রামে ছিলেন, ওনারা নমিনেশন পান নাই। তো সেই বিষয়গুলোকে এখনো অবশ্যই সময় আছে, বিএনপি তার দলীয় জায়গা থেকে সেটা করবে, কিন্তু ইমিডিয়েটলি খুবই মানে আনন্দিত হওয়া অথবা নতুন রাজনীতির পথে আমরা এগোচ্ছি সেই আশাবাদটা আমি এই তালিকা দেখে হই নাই আর কি।